তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো সামরিক কর্মকর্তাদের কেন বলেছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিজয়, কপালে চিন্তার ভাঁজ নয়াদিল্লির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো সামরিক কর্মকর্তাদের কেন বলেছিলেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময় 5 আগস্ট সকাল 9টায় 3 বাহিনী প্রধানরা গণভবনে যান। এ সময় পুলিশের আইজি এবং মন্ত্রী পরিষদ সচিব মাহবুবুর রহমানও গণভবনে ছিলেন। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুনকে দেখিয়ে বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন। এই সময় পুলিশের আইজি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়, কারণ আমাদের আর কিছু করার সামর্থ্য নেই। অস্ত্র, গোলাবারুদ আর অবশিষ্ট নেই। ফোর্স টায়ার্ড হয়ে পড়েছে। সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবন কবর দিয়ে দাও। ওই সময় সামরিক কর্মকর্তারা শেখ রেহানাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করাতে অনুরোধ করেন। তারা একথাও বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। এই পর্যায়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান। এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন রেহানা, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। পরে জয়ের কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তা। জয়কে বলা হয়, প্রাণে বাঁচাতে হলে তার মাকে পদত্যাগ করা ছাড়া উপায় নেই। টাইম একটা ফ্যাক্টর, এখনই সিদ্ধান্ত নিতে হবে। জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন। অবশেষে জয়ের কথায় ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। শেখ হাসিনা টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলে সামরিক কর্মকর্তারা অপারগতা প্রকাশ করে। এ সময় তারা প্রধানমন্ত্রীকে ব্যাগ গোছাতে 45 মিনিটের সময় দেন, কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার যে মিছিল আসছে সেই সময়ের মধ্যে পৌঁছে যাবে। ছাত্র জনতার এই স্রোত ছিল 36 দিনের অভাবনীয় আন্দোলনের চূড়ান্ত রূপ, 24-এর বিপ্লব, ছাত্র গণঅভ্যুত্থান। ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিজয়, কপালে চিন্তার ভাঁজ নয়াদিল্লির। বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু নির্যাতন নিয়ে ভারতের বিজেপি সরকার ও বিরোধী দলগুলোর একের পর এক বিবৃতি, উদ্বেগ প্রকাশ এবং মিডিয়ার মিথ্যা সংবাদ পরিবেশন এবং গুজব ছড়ানো নিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট ভারত সমর্থিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশটি অন্তর্বর্তী সরকারের সাথে বিদ্বেষী মনোভাব পোষণ করে আসছে। ভারত যেন কিছুতেই শেখ হাসিনার পতন মানতে পারছে না। ফলে শেখ হাসিনা ও মোদি যৌথভাবে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলা ও ব্যর্থ করে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে এবং করছে। তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে সংখ্যালঘু নির্যাতনের কার্ড খেলে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকনের সাবেক হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে ভারত যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। এ নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা জানিয়ে রাষ্ট্রীয়ভাবে অনবরত বক্তব্য, বিবৃতি দিতে থাকে। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তীব্র আকার ধারণ করে। অন্তর্বর্তী সরকারও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্য, বিবৃতিকে হস্তক্ষেপ গণ্য করে এবং মিডিয়ার মিথ্যা প্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। এমন এক পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত সোমবার একদিনের সফরে বাংলাদেশে আসেন। তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে বৈঠক করেন। বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে এবং সবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে দুই সচিব আলাদাভাবে সাংবাদিকদের সাথে কথা বলেন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের মন্তব্য করা ঠিক হচ্ছে না বলে জানিয়েছেন। বাংলাদেশে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং আমাদের প্রতি অন্যান্য দেশেরও উচিত একই ধরনের শ্রদ্ধাবোধ দেখানো উচিত।
তিনি বলেছেন, বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে ভারতের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়া এবং আগরতলায় বাংলাদেশ মিশনের নজিরবিহীন হামলা ও কলকাতা মিশনের সামনে বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিশনের নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা বলাও বাংলাদেশ পছন্দ করছে না বলে জানানো হয়েছে। এছাড়া পর্যটন ও চিকিৎসার ক্ষেত্রে ভারতের ভিসার সহজীকরণ এবং তিস্তা চুক্তি সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক, ইতিবাচক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমরা এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে ভবিষ্যতে দেখব, যেই সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ। দুই দেশের জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী দিল্লি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। একে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিজয় বলা যেতে পারে, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে আমাদের পররাষ্ট্রনীতি বলতে গেলে এক দেশদর্শী বা ভারত নির্ভর হয়ে গিয়েছিল। কোনো দেশের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা সরকার ভারতের মুখের দিকে চেয়ে থাকত। ভারতের খুশি অখুশির ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি চালিয়েছে। সব দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্রনীতিকে শেখ হাসিনা ধুলোয় মিশিয়ে দিয়েছিল। ভারত ছাড়া কিছুই বুঝতো না। সে যেভাবে পরামর্শ দিয়েছে সেইভাবে চলেছে, দেশের স্বার্থ দেখেনি। তার শাসনামলে এমন কথা বলা হয়েছে, ভারত হলেই আমাদের চলবে, আর কারো প্রয়োজন নেই। এই নীতি অবলম্বন করে সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ভারতের সাথে আমাদের সম্পর্কের কথা বলতে গিয়ে বলেছেন, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। গত জাতীয় নির্বাচনের আগে হিন্দুদের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ভারতকে বলে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে। এছাড়া হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা ভারতের সাথে রক্তের বন্ধন, সোনালী সম্পর্ক ইত্যাদি কথা বলে ভারতকে তোষণ করতে দেখা গেছে। এমনকি গত ডামি নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নিজেকে ভারতের মনোনীত হিসেবে বলেছেন। শেখ হাসিনা সরকারের আমলে ভারত ইচ্ছামতো বাংলাদেশের কাছ থেকে তার সব স্বার্থ আদায় করে নিয়েছে, বিনিময়ে কিছুই দেয়নি। পারস্পরিক স্বার্থ বলেই কিছু ছিল না। শেখ হাসিনাও বলেছেন, ভারতকে যা দিয়েছি সেই তার সারা জীবন মনে রাখবে। অন্যদিকে ভারত সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করলেও হাসিনা সরকার টু শব্দ করত না। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার চুক্তি করলেও ভারত তার তোয়াক্কা করত না। এমনকি সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দুদের জায়গা জমি, ব্যবসাপাতি দখল ও মন্দিরে হামলা করলেও ভারত চুপ করে থাকত। ভারতে মুসলমান নির্যাতন ও হত্যা নিয়ে বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ মিছিল করতে গেলে হাসিনা সরকার তাদের ওপর গুলি ও নির্যাতন করে তা বন্ধ করে দিত। ভারতের প্রত্যক্ষ সহযোগিতার তার দাসে পরিণত হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ওপর জগদ্দল পাথর হয়ে চেপে বসেছিল। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তার শোচনীয় পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ভারত বেজায় নাখোশ হয়েছে। হাসিনাকে সঙ্গে নিয়ে সে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে এবং করছে। এই সরকার সেসব ষড়যন্ত্র যেমন সাফল্যের সাথে মোকাবেলা করেছে, তেমনি ভারতের অন্যায্য আচরণের প্রতি কঠোর মনোভাব পোষণ করেছে এবং করছে। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতিকে মেরুদণ্ড সোজা করে দাঁড় করিয়েছে। ভারতের দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলছে। ভারত বুঝতে পেরেছে ছাত্র জনতার সমর্থনে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে চোখ রাঙিয়ে লাভ হবে না, ফলে তাকে নমনীয় হয়েই সম্পর্ক স্বাভাবিক করতে পররাষ্ট্র সচিবকে পাঠাতে হয়েছে। এটা নিশ্চিতভাবেই ভারতের আধিপত্যবাদের নীতির বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিজয়। আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের আমলে ভারত সরকারের উচ্চ পদস্থ কেউ বাংলাদেশ সফরে এলে মন্ত্রী এমপিরা কে কার আগে দেখা করবে এ নিয়ে প্রতিযোগিতা চলত। এ ছিল অত্যন্ত দৃষ্টিকটু ও অসম্মানের। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো ভারতের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা সফরে এলে রাষ্ট্রের প্রোটোকল অনুযায়ী যা করা দরকার তাই করা হয়েছে। মূল কথা হয়েছে সচিব পর্যায়ে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে হয়েছে সৌজন্যমূলক সাক্ষাৎ। এটাই আত্মমর্যাদাশীল দেশের বৈশিষ্ট্য। প্রতিবেশী সহ বিশ্বের সকল দেশের সাথেই বাংলাদেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমতাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। দুঃখের বিষয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধু ক্ষমতায় থাকতে দেশের বহুমাত্রিক সম্পর্ককে ভারতমুখী করে ফেলেছিল, দেশকে ভারতের আধিপত্যবাদের নিগড়ে বন্দী করে রেখেছিল।
এটা দেশের মানুষ কখনোই মেনে নিতে পারেনি। ফলে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তারা জীবন দিয়ে শেখ হাসিনাকে উচ্ছেদ করে দেশকে আত্মমর্যাদার ভিত্তি গড়ে দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।